বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী জেলার শেষ প্রান্তে জেগে ওঠা দ্বীপের সমষ্টি হল নিঝুম দ্বীপ। ঝড় জলোচ্ছ্বাসের প্রবল প্রতাপের মাঝে গড়ে ওঠা নিসর্গের নাম নিঝুম দ্বীপ। এ দ্বীপের প্রাচীন নাম ইছামতি। গেল শতাব্দীর 40-এর দশকের শেষ ভাগে এবং 50-এর দশকের প্রথম দিকে হাতিয়া, চরফ্যাশন, রামগতি সহ এতদাঞ্চলের জেলেরা সমুদ্রে মাছ ধরতে এসে বিশাল বিশাল চরের সন্ধান পায়। বর্ষাকালে এই চরগুলো হারিয়ে যেত, আবার শীত মৌসুমে ভেসে উঠত। প্রথম দিকে ভয়ে কেউ এই চরের কাছে যেত না। 1952 থেকে 1953 সালের দিকে কয়েকজন জেলে সাহস করে প্রথম এখানে আসে। সে সময় জেলেদের জালে প্রচুর চিংড়ি মাছ ধরা পড়ত। চিংড়ি মাছের আঞ্চলিক নাম ইচা মাছ। জেলেরা সেই মাছ এই চরে শুকিয়ে শুটকি করত। ক্রমে চরের নাম হয়ে ওঠে ইচামতি বা ইছামতি। ধীরে ধীরে এই দ্বীপে ঘাস জন্মাতে থাকে। ঘাসের স্থানীয় নাম উরি। এই উরি গোমহিষের খাদ্য। চরে উরির খবর পেয়ে হাতিয়ার বাতাইন্নারা অর্থাৎ মহিষ পালকরা দলে দলে তাদের মহিষ নিয়ে হাজির হয় এখানে। 1957 সালে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে এসে এখানে মানুষ বসতি স্থাপন করে। এবছর এখানে আসে ওসমান বাতাইন্না। এরা দেখতে পায় চরের মাঝখানে উঁচু বালুর ঢিবি আর চর জুড়ে বিস্তীর্ণ বালুরাশি। চরে আসা মানুষরা এর নাম দেয় বাউলার চর বা বেলা চর অর্থাৎ বালু চর। 1959-60 সালে তৎকালীন ভূমি বিভাগের কর্মকর্তারা এখানে একটি জরিপ পরিচালনা করেন। সেই জরিপে এখানে 1453.53 একর ভূমি আবাদি জমি হিসেবে চিহ্নিত করা হয়। জরিপের সময় বাতাইন্না সর্দার ওসমান জরিপকারীদের সহায়তা করে। তখন জরিপকারী দল বাউলার চরের নাম দেন চর ওসমান। এই মৌজার নামকরণ হয় চর ওসমান মৌজা, যা এখনো বহাল আছে। ক্রমেই এই চরের পরিধি বাড়তে থাকে। জনশ্রুতি আছে 1970-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় চরের উত্তরাংশে দুর্ঘটনা কবলিত একটি জাহাজ থেকে কমলার কয়েকটি বাক্স চরে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন এ অংশের নাম দেয় চর কমলা। চর ওসমানের উত্তর পূর্ব অংশের নাম বন্দর টিলা। স্থানীয়ভাবে উঁচু বালির ঢিবিগুলোকে বলা হয় দেইল। বন্দর টিলা এলাকায় একসময় প্রচুর দেইল বা টিলা ছিল। এই টিলাগুলোর কাছাকাছি বন থাকায় প্রচুর বানর এই টিলা এসে বসত। সেই থেকে স্থানীয় লোকজন এ এলাকার নাম দেয় বান্দরিয়ার দেইল বা বানরের দেইল। সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই বান্দরের দেইলের নাম হয়ে যায় বান্দর টিলা কিংবা বন্দর টিলা। অবশ্য এখন আর এখানে বানর প্রায় নেই। চর ওসমানে 1970-এর আগে ব্যাপক জনবসতি ছিল না। মাঝে মাঝে মৌসুমি তথা অস্থায়ী বসতি থাকলেও পুরো দ্বীপাঞ্চল বছরের বেশিরভাগ সময়ই জনবিরল থাকত। আর তাই কালে কালে এ দ্বীপটির কাব্যিক নামকরণ হয় নিঝুম দ্বীপ। 70 দশকের শুরুর দিকে
নিঝুম দ্বীপ হাতিয়ার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হয়। এ সময় নিকটবর্তী হাতিয়া, শাহবাজপুর, রামগতি প্রভৃতি এলাকার নদী শিকস্তি মানুষ আর বাতান্যাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই চর। ১৯৭২ সাল থেকে বাংলাদেশ সরকারের বন বিভাগ নিঝুম দ্বীপে উপকূলীয় বনাঞ্চল গড়ে তুলেছে। ফলে ৬৩ বর্গ কিলোমিটার ব্যাপী সমুদ্র বক্ষে জেগে ওঠা এই দ্বীপের নতুন ভূমি স্থায়িত্ব লাভ করে এবং ক্রমান্বয়ে একটি বিশাল গাঢ় সবুজ বনাঞ্চলে পরিণত হয়। এখানে ২০ বছর মেয়াদী বিভিন্ন প্রজাতির ২,৪৩,০০,০০০ গাছের চারা লাগানো হয়। ১৫,০০০ একরের এই বনভূমিতে ২১ প্রজাতির বৃক্ষ ও ৪৩ প্রজাতির লতা গুল্ম রয়েছে। এটা মূলত কৃত্রিম ম্যানগ্রোভ প্রজাতির বন। এ বনে বিভিন্ন প্রজাতির বৃক্ষের মধ্যে আছে কেওড়া, গেওয়া, বাইন, কাঁকড়া প্রভৃতি। বৃক্ষরাজির পাশাপাশি প্রচুর বন্য প্রাণীও আছে এখানে। এর মধ্যে চিত্রা হরিণ, বুনো মহিষ, বিভিন্ন প্রজাতির সাপ, উদবিড়াল অন্যতম। এছাড়া ৩৫ প্রজাতির পাখির মধ্যে আছে ছোট সারস, মাছরাঙা, চিল, কানিবক, সোয়ালো, বুলবুলি, ময়না, আবাবিল, হট্টিটি ছাড়াও আরো অনেক রকম পাখি। শীতকালে পরিযায়ী পাখির নির্বিঘ্ন বিচরণে এই বন আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ১৯৭৮ সালে বন বিভাগ সুন্দরবন থেকে ৪ জোড়া চিত্রা হরিণ এনে এই দ্বীপে ছাড়ে, যা ২৮ বছরে বংশ বিস্তার করে ২০,০০০ ছাড়িয়ে গেছে। সরকার নিঝুম দ্বীপের বনাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ২০০১ সালের ৮ এপ্রিল নিঝুম দ্বীপ সহ আশপাশের ১১টি চরকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। এই দ্বীপমালার বনাঞ্চলের মোট আয়তন ৪০,৩৯০ একর। এই দ্বীপের জনসংখ্যা প্রায় ১২,০০০। অধিবাসীদের মূল পেশা কৃষিকাজ, মাছ ধরা ও পশুপালন। পণ্য পরিবহন ও যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এই দ্বীপে প্রচুর শাকসবজির চাষ হয়। নিঝুম দ্বীপে যাওয়ার সহজ কোনো পথ এখনো নেই। ঢাকার সদরঘাট থেকে লঞ্চ যোগে হাতিয়ার তমরুদ্দি ঘাটে নেমে ইঞ্জিন চালিত নৌকায় নিঝুম দ্বীপে যেতে হয়, কিংবা ঢাকা থেকে বাসে নোয়াখালী নেমে সেখান থেকে সোনাপুরগামী বাসে উঠতে হয়। এরপর চরজব্বার স্টিমার ঘাট থেকে সি ট্রাক কিংবা মাছ ধরার ট্রলারে প্রমত্ত মেঘনা পাড়ি দিয়ে নামতে হবে হাতিয়ার নোয়াখালী ঘাটে। সেখান থেকে যথারীতি ইঞ্জিন চালিত নৌকায় করেও নিঝুম দ্বীপে যাওয়া যায়। যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়ার পরও অপার সৌন্দর্যে অবগাহন করতে প্রতিদিনই এখানে প্রচুর দেশি বিদেশি পর্যটক বেড়াতে আসে। পর্যটকদের থাকার জন্য ছোট দুটি বাংলো আছে এখানে। আছে কম ভাড়া থাকার জন্য বোর্ডিং। কয়েকটি খাবার হোটেলও আছে। দ্বীপে বিদ্যুতের ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে জেনারেটরের মাধ্যমে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটা নিঝুম দ্বীপ বাজার, ডিসি শফিক বাজার নামে পরিচিত। এই বাজার ঘিরেই নিঝুম দ্বীপের প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে। অনেকগুলো স্থায়ী দোকান, শুটকি মাছের পাইকারি আড়ত, খোলা দোকান ইত্যাদি নিয়ে সন্ধ্যার পরেও এটি বেশ জমজমাট থাকে।
গাছের ফাঁকে সোনালি সূর্যের আগমনের সাথে সাথে দ্বীপের দিন শুরু হয়। দ্বীপবাসীরা নেমে যায় যার যার কাজে। দ্বীপের পূর্বাংশের নাম বন্দর টিলা। শীত মৌসুমে এখানে প্রচুর চুয়া মাছ পাওয়া যায়, এজন্য এর অন্য নাম চুয়াখালী। বাইল্লার চর বা নিঝুম দ্বীপ থেকে চুয়াখালী বা বন্দর টিলা 3 মাইলের পথ। পথের দুপাশে জনপদ, বাড়িঘর, ক্ষেত খামার, স্কুল, পুলিশ স্টেশন, সাইক্লোন সেন্টার। একটা বিষয় লক্ষণীয়, তা হলো এখানকার সবজি ক্ষেতগুলো জাল দিয়ে ঘেরা, হরিণের অত্যাচার থেকে খামারগুলোকে বাঁচানোর জন্য। এখানে একসময় গহীন অরণ্য ছিল। 86-87 সালের দিকে সরকার ভূমিহীনদের মাঝে অনেক খাস জমি বন্দোবস্ত করে দেয়। এর ফলে জঙ্গল কেটে এখানে গড়ে তোলা হয় ফসলি জমি, বসত ভিটা। বড় বড় শাঁসমূল, কেওড়া, গেওয়া, কাঁকড় প্রভৃতি গাছের এই গহীন বনের অবস্থান বাইল্লার চর আর চুয়াখালীর মাঝখানে। বনের মাঝ দিয়ে আঁকা বাঁকা মেঠো পথ। যেহেতু বনে বাঘ নেই, তাই এটা নিরাপদ। চোর ডাকাতের ভয়ও নেই। বনে বাঘ না থাকলেও বাঘের দায়িত্ব পালন করে কুকুর। প্রায়ই কুকুরের শিকারে পরিণত হয় হরিণ। বন্দর টিলায় লোকবসতি বেশ ফাঁকা ফাঁকা। অধিবাসীদের বেশিরভাগই মৎস্যজীবী। প্রশাসনিক কাঠামোয় নিঝুম দ্বীপ জাহাজমারা ইউনিয়নের একটি ওয়ার্ড হলেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এখানকার ইউনিটটির কার্যক্রম নিঝুম দ্বীপ ইউনিয়ন হিসেবে। এই দ্বীপে 4টি সাইক্লোন সেন্টার আছে, এর 2টি রেড ক্রিসেন্টের। এই মাস থেকে 8 নম্বর মহাবিপদ সংকেত। হাতিয়া থেকে 1982 সালে এখানে এসে বসত শুরু করেছেন ফজলুল করিম বুখারী। রেড ক্রিসেন্টের এই ইউনিটটির চিফ তিনি। ঘূর্ণিঝড় সাইক্লোনের সময় তিনি এলাকাবাসীকে সতর্ক করে সাইক্লোন সেন্টারে নিয়ে আসেন। নিঝুম দ্বীপের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি জানালেন তার কথা। এই হরিণ এর জন্য আমরা যে বাড়িতে যে কিছু গাছগাছলা রয়েছে শীতও থাকে না, এবং রবি শস্য তো থাকে না, এখানে কোনো ফলের কোনো গাছও থাকে না, কারণ হরিণের জন্য আমরা রাত্রে শান্তি পাই না। যে কোনো মানে রবি শস্য বলেন বা ফল বলেন, সব কিছু হরিণে খেয়ে ফেলা। এখানে শিক্ষিতের হার খুবই কম, মাত্র শতকরা 2-3 জন শিক্ষিত লোক ছিলেন। তখন যে দেখে আমরা 2টা প্রাইমারি স্কুল করছি। এরপরে এখন একটা হাই স্কুল হয়েছে, তাও ওইটা মোটামুটি মানে কেউ তেমন করে না। আপনারা বুঝছেন, আমরা সেদিন ডিসি সাহেবকে, কমিশনার সাহেবকে বলার পরে ওনারা বলছে যে হ্যাঁ, এই হাই স্কুলটা আমরা কিছুদিনের ভিতরে মোটামুটি এইটাকে ভালোভাবে করার জন্য একটা প্রস্তুতি নিতেছি। আসলে আমাদের এখানে একটা যদি একটা ক্লিনিক হয়, তো আমাদের এই সমস্যাগুলো মোটামুটি একটা সমাধান হবে আর কি।
অকালে ফান হারাইতেও আমরা বা শিশুদের নিয়ে আমরা অনেক কষ্ট করতেও অনেক সময় অনেক বিপদে পড়ে যাই। নিঝুম দ্বীপের মাঝ দিয়ে ছোট ছোট কয়েকটি খাল বয়ে গেছে। এটা চটাখালি খাল। মূলত এই খালের পাড়েই নিঝুম দ্বীপ বাজার। খালের উত্তর পাশে বন। এই বন খালের পাশ ঘেঁষে চলে গেছে মোহনা পর্যন্ত। বিভিন্ন প্রজাতির গাছ আর জীববৈচিত্র্যে ভরপুর এই বন। হরিণের অবাধ চারণ দেখতে এ বনের পশ্চিমের বেলাভূমিতে যেতে হবে। হাজার হাজার হরিণ এখানে এসে কচি ঘাস খায়, ডাকাডাকি করে। একসাথে অনেক হরিণ দেখার এমন মনোরম স্থান সুন্দরবনেও নেই। হরিণের এই চারণভূমি থেকে উত্তরে দ্বীপের প্রান্ত পর্যন্ত শুধু বন আর বন, কোনো লোকবসতি নেই। এরপর আছে একটি খাল, খালের ওপারে জাহাজ মারা। গবেষণায় জানা গেছে এই খালের উপর একটি ক্রস বাঁধ নির্মাণ করা হলে প্রথম ৩ বছরের মধ্যে এর আশপাশে কমপক্ষে ৫০০ বর্গ কিলোমিটার ভূমি জেগে উঠবে। এরপর প্রতি বছর দক্ষিণে সাগরের বুকে যে পরিমাণ ভূমি জেগে উঠবে তাতে করে একসময় এদেশের মানচিত্রে এক বিশাল এলাকা অন্তর্ভুক্ত হবে। প্রস্তাবিত এই বাঁধ নির্মাণের আগেই উদীয়মান চর দ্রুত গতিতে বিশাল হতে বিশালতর হয়ে বঙ্গোপসাগরের বুক চিরে কক্সবাজার কুতুবদিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে হারে চর জেগে উঠছে সে হার অব্যাহত থাকলে এবং নিঝুম দ্বীপ জাহাজমারা ক্রসবাঁধ নির্মিত হলে আগামী ৫০ বছরের মধ্যে নিঝুম দ্বীপের দক্ষিণে অন্তত ৬০,০০০ বর্গ কিলোমিটার আয়তনের ভূভাগ জেগে উঠবে। সমুদ্রের বুক চিরে জেগে উঠবে আরেকটি বাংলাদেশ। এই অপার সৌন্দর্য, এই অমিত সম্ভাবনা, এই নিঝুম বন, এই অরণ্যের দ্বীপ, এই জীববৈচিত্র্য সৌন্দর্য পিপাসু মানুষকে ডেকে নিয়ে যায় হাতছানি দিয়ে।